হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটা ঘটনা নিয়ে। আর তোমরা দেখে বুঝতেই পারছো আমি এখনো পর্যন্ত বড় মায়ের কাছ থেকে আসার পরে আমি ওরকম ভাবেই তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করতে বসেছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো যাই হোক, ভেবেছিলাম একটা সময় যে আজকে ঘটনা হয়তোবা আমি দিতে পারবো না। তারপর ভাবলাম যে না, আমি জানি আমার কিছু কিছু বোন ভাইরা যারা আমার ঘটনার অপেক্ষা করে, অ্যাকচুয়ালি ঘুমের মেডিসিন, তো আমাকে আসতেই হবে। যাই হোক, গলাটা একটু বসে গেছে, সকাল থেকে সেরম কিছুই খাইনি। বিকালবেলা একটু কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়েছিলাম, তারপরে গলাটা দেখলাম বসে গেল, ধরে গেছে। যাই হোক, এবার ঘটনায় ফিরি। আর হ্যাঁ, বলে রাখি, বড় মায়ের কাছে তোমাদের জন্যই গিয়েছিলাম। তোমাদের যারা যারা মায়ের আশীর্বাদ নেবে তারা তারা মায়ের ফটোও পাবে, আমি সবকিছু নিয়ে এসেছি। হ্যাঁ, আর একটি কথা বলি, সেটি হচ্ছে আমরা ঘটনায় যাবার আগে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি করে নিও। আর হ্যাঁ, কি আর বলবো, তো চলো, মায়ের ভিডিও তো অবভিয়াসলি কালকে সকালবেলা পাবে, রাত জেগে এডিটিং করবো, হয়ে যাবে কালকে সকালে। আর চলো এবার ঘটনায় এগোই। আজকের ঘটনাটা আমাদেরকে পাঠায় হচ্ছে বোলপুর থেকে। হ্যাঁ, শান্তিনিকেতন বোলপুর থেকে ঘটনাটা আসে। ঘটনাটা ঘটে একটা পরিত্যক্ত বাড়িকে নিয়ে। যে ঘটনাটা পাঠায় ভাই বলে, দিদি ভাই, এই যে পরিত্যক্ত একটি বাড়ি, এই বাড়িতে কেউ আসে না। মানে সকালবেলা 10টা-11টার সময় যদিও ওখান থেকে মানুষ যাওয়া আসা করে খুব প্রয়োজনে, কিন্তু অযথা কেউ দুপুরের পর মানে 3টে-4টের পর থেকে ওখান থেকে কেউ ভুল করেও যাওয়া আসা করে না। কারণ ওখানে শোনা যায় যে মানে একজন লোকের দুটো বউ ছিল, আর বউ দুটো স্বামীকে নিয়ে এত অশান্তি করত। মানে কি বলতো, ছোট বউ বলতো যে তোর ঘরে বসে আমার স্বামী এতক্ষণ কথা বলবে কেন, তুই আটকে রেখেছিস। বড় বউ বলতো তাহলে আমার সাথে কথা বলবে না, যখন আমি বড়, আমার অধিকার বেশি, তাহলে তোর সাথে কথা বলবে, তুই আমার বরকে নিয়ে যাবি। তো এইখানে দুজনের মধ্যে এতটাই চূড়ান্ত দ্বন্দ্বে একটা পরিণত হয় যে স্বামীটি একদিন রাগ করে দা দিয়ে দু বউকে কুপিয়ে দেয়। দু বউ সাথে সাথে কিন্তু মারা যায়। মারা যাওয়ার পরে ওই যে স্বামীটি, সে কিন্তু ওই বাড়িতে থাকতো, বউ দুটি মারা যাওয়ার পর সে ওখানে থাকতো। এবার সে ওখানে দীর্ঘদিন বসবাস করতো। কিন্তু একটা সময় যখনই গ্রামের কেউ, ওই জিনিসটা হওয়ার পরে গ্রামের লোকজন সেরকম কথা বলতো না, যখনই গ্রামের কেউ আসতো যে চাচা কেরম আছো, আর লোকটি ছিল একজন মুসলিম, তো সবাই যখন এসে বলতো চাচা কেমন আছো, তখন না ওই চাচা সবাইকে না গালাগালি দিত। মানে যা মুখে আসতো না নোংরা নোংরা খিস্তি দিত। তখন সবাই বলতো যে চাচা এরকম গালাগালি দেয় কেন, চাচা মাথা খারাপ হয়ে গেল। এবার লোককে সবাইকে, মানে ধরো তুমি গেছো, ধরো আমি গেছি, এবার আমি গিয়ে বললাম চাচা অনেকদিন দেখি না, অনেকদিন বেরোয় না, বাড়ি দিয়ে দুটো বউকে নিজে হত্যা করেছে, থানা পুলিশ সব হয়েছে, বেরিয়ে এসছে, আসার পর স্বীকার করে নিয়েছে যে আমার দু বউর মধ্যে এত দ্বন্দ্ব ছিল, আমি বাড়িতে থাকতে পারতাম না, আমাকে মরতে হতো, তার জন্য আমি দুজনকে মেরে দিয়েছি। আর এটা তো অনেক বছর আগেকারের কথা, প্রায় ধরে নাও 62 থেকে 63 বছর আগেকারের কথা বলছি আমি। ওই সময় বোলপুর শান্তিনিকেতনে মানে গুনে গুনে হয়তো 50-60টা বাড়ি মিলিত। তো তখন বলছে যে কেউ গেলে ওই চাচা বেরিয়ে না গালাগালি করতো। এবার একটা সময় ওই চাচা ওই বাড়ি ছেড়ে রাতারাতি কখন যেন চলে যায়। কেউ কিন্তু জানে না যে চাচা অ্যাকচুয়ালি কোথাও চলে গেছে, কি চাচা কোথাও গায়েব হয়ে গেছে, কেউ কিন্তু জানে না। কিন্তু সবাই বলে চাচা ওই গ্রাম ছেড়ে চলে গেছে, কোথাও হয়তো চলে গেছে, কারণ চাচা তো মরে গেছে বা কিছু এরকম কেউ দেখেনি। এইবার ঘটনাটা শুরু হলো যখনই কেউ ওইখান থেকে যাওয়া আসা করতো, চাচা চলে যাওয়ার প্রায় অনেকদিন পর কেউ যদি ওখান দিয়ে যেত আসতো, তখন না হঠাৎ করে ওই চাচার ঠিক বাড়ির সামনে দিয়ে খুব জোরে মহিলা কণ্ঠে কেউ যেন চিৎকার করতো। মানে ওখান থেকে কেউ যেত, তো চাচার বাড়ির দিকে তাকাতে তাকাতে ধরো যাচ্ছে,
মহিলা কণ্ঠে খুব চিৎকার করত। আর যখন মহিলা কণ্ঠে খুব চিৎকার করত, তখন না মানে অনেকেই পাড়ায় গিয়ে বলেছে যে আমরা ওই চাচার ওখান থেকে রহমান চাচার ওখান থেকে আসছিলাম, রহমান চাচার তো চলে গেছে, কিন্তু বাড়িটা ওরকম পড়ে রয়েছে। বা দেখো, গ্রামে যারা মোড়ল থাকে তারা সবসময় একটা জিনিস চেষ্টা করে কি, যে আমরা একটা ধরো ফাঁকা মাঠ, কারোর ধানের জমি, কারোর চাষের জমি, কারোর ধরো পড়ে থাকা একটা বাড়ি, তো এই জিনিসগুলো সবসময় কি ভাবে যে হরপ করব, আমরা আমাদের নিজেদের আয়ত্তের মধ্যে নেব, সবসময় এই জিনিসটাই ভাবি। তো সেইখানে গিয়ে যখন জায়গাটা হরপ করতে পারে না, সেটা বাড়ি হোক, জমি হোক, যাই হোক, তখন তারা বলে যে একটা কাজ কর, তোরা ওখান থেকে যখন আসিস, পাড়ার মোড়ল যে থাকে, গ্রামের মোড়ল, তাকে তো সবাই তো সব বলে, সে তো মোড়ল মাতা, তখন বলে যে তাহলে তোরা একটা কাজ কর, চল একদিন আমি, তুই আর গ্রামের থেকে আরো কটা লোক নিয়ে নিবি, ছেলে নিয়ে নিবি, যারা যেতে চায় সবাইকে নিয়ে নিবি, আমরা সবাই মিলে একসাথে ওইখানে যাব, গিয়ে দেখবো অ্যাকচুয়ালি কিছু আছে কিনা। তো ভালো কথা। এবার সেরকমই যাওয়া হয়। যখন যায় তখন দেখছে না, কেউ তো নেই, ভেবেছে হয়তো কেউ গ্রামের বাইরে দিয়ে এসেছে, ওই বাড়িতে কেউ থাকে না দেখে হয়তো লুকিয়ে রয়েছে, কিন্তু ওখানে গিয়ে দেখছে কেউ নেই। তখন বলছে এখানে তো কেউ নেই, তাহলে পারে কেউ যদি না থাকে, কেউ না থাকলে এটা কি করে হতে পারে, তাই না? কেউ নেই যখন, তাহলে এটা কি করে এটা সম্ভব? যাক, ভালো কথা। এইবার একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, সবাই গ্রামের লোকরা ওই মাঝে মাঝে ওই বাড়িতে যায়, মাঝে মাঝে ওই বাড়িটায় গিয়ে গিয়ে দেখতো দেখতো কেউ তো নেই, কিন্তু তারা দিনের বেলা তড়িঘড়ি করে যেত, সন্ধে নাবার আগেই সব চলে আসতো, সন্ধ্যের সময় কেউ যেত না। এবার মোড়ল একদিন গ্রামের সবাইকে বলল যে তোরা ওইদিকে কি এখন যাওয়া আসা করছিস? তো সবাই তো ভয়তে যায় না, বলছে না না, আমরা ওইদিকে যাচ্ছি না, আমাদের ভয় লাগে, আমরা যাচ্ছি না। তখন বলছে তাহলে একটা কাজ কর, আমরা তো দিনের বেলা বহুবার গেছি, কোনো কিছু তো দেখতে পাইনি, একটা কাজ কর, এবার আমরা রাতের অন্ধকারে যাব, রাতের অন্ধকারে দেখবো, এরম হতে পারে দিনের বেলা আমরা যাই, আমাদেরকে দেখে পিছনে জঙ্গল দিয়ে কেউ পালিয়ে যায়, আমরা ধরতে পারি না, নালে পরে চিৎকার মহিলার শোনে কি করে। এবার ভূত প্রেত সেটা মোড়ল যে, সেও কিন্তু বোঝে যে হতে পারে সেই বউ দুটোর জোড়া খুন হয়েছে, তার আত্মা, কিন্তু তবুও সেই মোড়ল সেই জায়গাটা হরপ করবে বলে লোককে লাগিয়ে বলে চল আমরা রাতের বেলা যাব, এরকম হতে পারে আমাদের দিকে দিনের বেলা সরে যায়, রাতের বেলা এসে থাকে। তো এবার সবাই বলছে যে না, দাদা মোড়লকে বলছে, দাদা আমরা যাব না। দেখো, প্রাণের ভয় তো সবারই আছে, ভয় তো সবাই পায়। বলছে না আমরা যাব না, আমাদের আমাদের খুব ভয় করছে, দিনের বেলা ঠিক আছে যাব না। এবার মোড়ল বুঝতেই পারছো, একটু ধমকি চমকি দেয়, তখন সবাই তখন বলছে ঠিক আছে যাব, কিছু করার নেই, ধমকে চমকে নিয়ে যায়। মানে এখন পার্টি পলিটিক্স থেকে যেটা করে, আগেকালে কিন্তু জমির যারা মোড়ল ছিল, সভাপতি, পঞ্চায়েতের প্রধান, তারা কিন্তু এরকম করতো, লোককে ধমকে চমকে কাজ করতো। না হলে তোর জমি নিয়ে নেবো, না হলে পারে তোর ধান চাষ হলে তোকে অর্ধেক ধান আমার বাড়িতে দিতে হবে, মানে এইরকম। মানে আমরা অ্যাকচুয়ালিও মানে ওই ইংরেজদের শুধু দাসত্বে বাস করিনি, কারোর না কারোর দাসত্বে আমরা রয়েছি, এটাই হচ্ছে প্রমাণ যে আমরা একজনের না একজনের দাসত্বে আমরা ঠিকই রয়েছি, দাস হয়ে। যাই হোক, এবার সব থেকে বড় কথা হচ্ছে, তখন ওই সবাই ভয়তে বলছে যাবো যাবো যাবো, নালে পারে বলেছে না গেলে কিন্তু বুঝে নেবো তোদের, দেখ তোদেরও তো কোনো পারিবারিক অশান্তি হলে একদম আমার কাছে তোরা আসতে পারবি না, তোদের ঠাঁই দেবো না, মানে এইরকম ব্যাপার। সেখানে গিয়ে ভালো কথা, কি আর করবে, তখন সবাই যায়। এবার প্ল্যান হলো, মোড়ল বলল আমরা শুক্রবার দিন জ্যৈষ্ঠ মাসের 2রা, সেই দিন শুক্রবার পড়েছে, সেই দিনকে আমরা যাব। গরম প্রচন্ড, চূড়ান্ত গরম, আর গ্রাম সাইড যতই গাছপালা হোক, হাওয়া চলছে না, চারিপাশে খটখটে গরম। ওই সময় যাবে সন্ধ্যাবেলায়, সবাইকে বলেছে বাড়ি থেকে তোমরা হ্যাচাক লাইট, হ্যালোকিন
টর্চ, যে যেরম পারো, বড় মার্শাল জ্বালাও, বড় মোমবাতি নাও, মানে সবাই আলোটা নেবে, কেউ খালি হাতে আসবে না, নিয়ে যাবে। কারণ হতে পারে ওখানে অনেক কিছু হামলা হতে পারে, অনেক কিছু হতে পারে, একটা ভয় তো আছে, ভয় কাজ করছে। ভালো কথা। সবাই এবার আসে। সবাই যখন আসে তখন সবাই মিলে একসাথে ওখানে যায়। মোড়ল বলছে, যারা আরো যায় গ্রামের, মোড়ল বাইরে দাঁড়িয়ে ওদেরকে বলছে, এই যা, খুদি যা, মানে গ্রামের ওদের নিয়ে গেছে, ওদের ওরাই আর কি কান্নার আওয়াজ চিৎকার শুনতো, এসে এসে বলেছে ওদেরকে মোহরা বানিয়ে বলছে, খুদি তুই যা, রামু, ঢোক, বলাই তুই ওর পেছনে যা। তো ওরা বলছে যে বাবু, দাদা, কেউ যে যেরকম ডাকে, বলছে আমরা যাব না, আমাদের তো খুব ভয় লাগছে, আমরা যাব না, আপনি চলুন মোড়ল দাদা, আপনি চলুন, আপনাকে ধরে আমরা যাব। মোড়ল বলছে, কি বললাম, হুকুম করলাম। যাই হোক, এবার মোড়ল কি করেছে, একটু তো ভিতরে যেতে হবে, নাহলে তো ওরা যাবে না। এবার সবাই তো বোঝে যে ব্যাপারটা কি। তখন মোড়ল কি করেছে, ওই যে বারান্দা ছিল, ওই বারান্দার ওখানটা মোড়ল ঢুকেছে, আর ওদেরকে বলেছে তিনজনকে ঘরে যা, আর আরো আছে 5-6 জন, ওদেরকে বলেছে তোরা বাইরে থাক, বাইরে তো জঙ্গল ভর্তি, ওখানে থাক। মানে মোড়ল রয়েছে মাঝখানে, ঘরের ভিতরে ওদের ঢুকিয়েছে 3 জনকে, আর বাইরে 4-5 জনকে দাঁড় করিয়ে রেখেছে। এবার মোড়ল না আসলে তো একটা খারাপ দেখায়, মোড়ল ওই জন্য মাঝে এসে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে উঠোনে। মোড়ল বলছে এখানে একটা হ্যাচাক লাইট রেখে যা। তো আরো যারা ছিল বলছে, দাদা, মোড়ল দাদা, ভিতরে খুব গভীর অন্ধকার, তুমি একটা হ্যারোকিনের আলোতে এখানে থাকো, আমরা হ্যাচাক লাইটটা নিয়ে যাই। চারপাশে ঝিঝি পোকা, ওই সময় কারেন্ট ছিল না, কারেন্টের ব্যবস্থা তো ছিল না, আর চারপাশে ঝিঝি পোকার শব্দ, গভীর জঙ্গল। মানে কি বলতো, একটা বাড়িতে যদি লোক বসবাস দীর্ঘ দীর্ঘ বছর ধরে না করে, সেখানে এমনি বন জঙ্গল হয়ে যায়। আর সেটা একদম গ্রামের একটা সাইডে ছিল, তো বন জঙ্গলে ভর্তি। সেখানে গিয়ে মোড়ল ওখানে দাঁড়িয়ে থাকে, ওরা একে 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 সব ভেতর দিকে যায়। এইবার মোড়ল দেখছে দাঁড়িয়ে একটা বউ ওই রাতের অন্ধকারে উঠোন ঝাড় দিচ্ছে। যেখানে মোড়ল দাঁড়িয়ে রয়েছে তার সামনে একটা বউ হঠাৎ করে কোথা থেকে এলো কোনো ঠিক নেই। মোড়ল তো ঘরের দিকে চেয়ে তাকিয়ে রয়েছে, মানে ওইদিকে সব গেছে, ওইদিকে তাকিয়ে রয়েছে, পেছনে হ্যাচাক লাইটটা রাখা বা সাইডে। আর হঠাৎ করে একটি বউ মাথায় ঘোমটা দেওয়া এসে ঝাঁটা দিয়ে খচ 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 করে ঝাড় দিচ্ছে। মোড়ল বলে, কে বলে মোড়ল যখন ঘুরে, তখন না মোড়লের দেখে মানে হৃৎপিণ্ড চলা বন্ধ হয়ে যায়। এই রাতের বেলা এরকম মাথায় ঘোমটা দেওয়া ঝাঁটা দিয়ে উঠোন ঝাড় দিচ্ছে, এটা কে? আর আসলোই বা কি, আর উঠোনই বা কেন ঝাড় দেবে? তাহলে কি এই থাকে? তখন মোড়ল ওই বউটার কাছে যায়। বউটা কিন্তু নিজের মতো নিজে ঝাড় দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, ওর মুখ দেখা যাচ্ছে না, পুরো ঘোমটা টানা কুজো হয়ে ঝাড় দিচ্ছে। মোড়ল তখন কাছে গিয়ে বলছে, এই, তার মানে তুমি এখানে থাকো, তাই তো? আর গ্রামের আমরা মানুষ সাধারণ তোমার ভয়তে এখান দিয়ে যাওয়া আসা করি না। তুমি এই বাড়ি ছেড়ে আজকে রাতেই চলে যাবে, কালকে সকালবেলা বা আমরা যে কোনো সময় আসবো, যেন এসে দেখি না যে তুমি এখানে আছো। এই বউ, তুমি শুনছো? তুমি শুনছো না? ও তো ওর মতো ঝাড় দিচ্ছে, ঝাড় দিয়েই যাচ্ছে। এবার বলছে, তুমি একবার আমার কথা শুনতে পাচ্ছ না? তখন দেখছে শুনছে না। তখন কি করে, এমনি তো মোড়ল, গ্রামের মোড়ল, ওদের তো এমনি চরিত্র খুব একটা ভালো ছিল না। তখন মোড়ল সাথে সাথে বউটাকে ধরতে যায়, আর দেখে নেয় ভিতরে ওরা গেছে, এদিকে বাইরে সব আছে গ্রামের, কেউ তো নেই, একটু হাতে সুখ করি। মোড়ল বউটাকে ধরতে যায় যখন, তখন দেখছে বউটা সরে সরে যাচ্ছে। বউটাকে ধরতে যাচ্ছে কিন্তু ধরতে পারছে না, বউটা ঝাড় দিয়েই যাচ্ছে, সরে সরে যাচ্ছে। তখন মোড়ল রেগে গিয়ে, এ রামু, রামু করে চিৎকার করে ওঠে, খুদি করে চিৎকার। রামু খুদি ওরার সাথে সাথে বলছে, হ্যাঁ বাবু, কি হয়েছে বাবু, কি হয়েছে, কি হয়েছে? মোড়ল দাদা, কি হয়েছে? তখন বলছে, দেখ, এই বউটাকে আমি বলছি, তার মানে এই বউটা থাকে, তোরা কোথায় পাঠালাম? সব ঝাঁটার আবার বুঝতে পারছিস না?
আমরা কি কোনো বউ নিয়ে এসছি? আমরা পুরুষ মানুষ কি এই বাড়িতে ঝাড় দেবো যেখানে জোড়া খুন হয়েছে? বুঝতে পারছিস না? ঝাঁটার আওয়াজ শুনতে পাচ্ছিস না? রামু, বলাই, খুদি সবাই না হা করে ওই মানে যে আর কি মাথা, তার দিকে তাকিয়ে রয়েছে। তখন বলছে না তো, আমরা তো কোনো কাউকে দেখতে পাচ্ছি না। মোড়লকে বলছে, মোড়ল বলছে এই তো ঝাড় দিচ্ছে। মোড়ল কিন্তু দেখতে পাচ্ছে ওখানে তখনও ঝাড় দিচ্ছে, কিন্তু ওরা দেখতে পাচ্ছে না, ওরা তিনজন দেখতে পাচ্ছে না। তখন চিৎকার চেঁচামেচি যখন শুরু হয়, তখন বাইরে দিয়েও 5-6 জন যে গ্রামের ছিল সবাই এসে একত্র হয়। সবাই তখন বলছে যে কি হয়েছে মোড়ল দাদা, মোড়ল দাদা কি হয়েছে? তখন বলছে যে এই মাত্র একটা মেয়ে মানুষ এখানে দাঁড়িয়েছিল, এক্ষুনি ঝাঁটা হাতে বেরিয়ে গেল। এবার যারা গেটের সামনে বাইরে ছিল তারা বলছে এখানে কেউ ছিল না, এখানে ঝাঁটা হাতে কি করে বেরোবে, এখানে কেউই তো ছিল না। এবার তখন মোড়ল বলছে যে তাহলে ওই বউটাই থাকে, কোথাও যে পালিয়ে গেছে। এইবার সব থেকে বড় কথা, তখনের মতো তো হই 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 করে সব সময় চলে গেল। মোড়লের কি হয়, চরিত্র দোষ। মোড়ল দেখেছে মাথায় ঘোমটা দেওয়া, বেটে খাটো সুন্দর চেহারা। মোড়ল কি করে, একা একা তখন পুরো বুঝে গেল তার মানে এই বাড়িতে ভূত প্রেত এরকম কিছুই থাকে না, কিছুই থাকে না। এখানে থাকে হচ্ছে শুধু ওই বউটা। মোড়ল রাতের অন্ধকারের অবলম্বনে পরের দিনকে শনিবার, শুক্রবার এসেছিল জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ, শনিবার জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ, মধ্যরাতে গরমে একা একা ওখানে আসে। এসে দরজা দেখছে ভেজানো। দরজা খোলে, দরজা খুলে যখন ভিতরে ঢোকে তখন দেখছে বাসন নাড়ানোর, পায়ের নুপুর পরে কেউ ছুম ছুম করে হাঁটার শব্দ। মোড়ল তখন ভাবছে এই তো বউটা আছে, ও যখন আজকে এই গ্রাম ছেড়ে যায়নি, ওকে বলার পরেও আজকে ওকে ছাড়বো না। ওর আজকে মান সম্মান আমি নষ্ট করে বাড়ি যাব। মোড়লের উপরে তো কেউ কিছু বলতে পারবে না। আর যদি বলেই দেয়, যদি বলেই দেয় তাহলে মোড়লকে আর গ্রামের কে কি করবে? মোড়ল হচ্ছে গ্রামের মাথা। তো মোড়ল কি করে, ওই পায়ের নুপুরের আর বাসনের ছুম ছুম শব্দ শুনে শুনে ঘরের ভিতর ঢোকে। যখন ঘরের ভিতর ঢোকে তখন দেখছে অন্ধকার, ঘরের মধ্যে টিম টিম করে এক সাইডে একটা হ্যারোকিন জ্বলছে, একটা দেয়ালের কোণে কাঠের একটা বিছানা, যার মধ্যে একটা মাদুর পাতা। সেই বিছানার উপরে সেই মাথায় ঘোমটা দেওয়া সেই মহিলাটি বসে আছে। তখন মোড়ল ঢুকেই সাথে সাথে ঘরের দরজাটা ভিতর দিয়ে আটকে দেয়। আটকানোর সাথে সাথে সেই বউটি কিন্তু কোনো কথা বলছে না, ওরকম কিন্তু মাথায় ঘোমটা টানা বসে আছে। মোড়ল তখন আস্তে আস্তে 2 পা এগোয়, এগিয়ে তখন বলছে এরে বউ, তুই কোন গ্রামের বউ রে? তোর বাড়ি ঘর তোর কেউ নেই, স্বামী টামি কেউ নেই রে, তোর বর নেই, তোর সন্তান নেই, তুই এখানে এসে রইছিস। যাকগে, তুই চিন্তা করবি না, আজকের পরে কেউ না থাকুক আমি আছি। তোর কি লাগবে না লাগবে তুই আমাকে বলবি, সব আমি এনে দেবো তোকে। তুই শুধু আমাকে ফরমাইশ করবি যে মোড়ল আমার এটা লাগবে, তুই বলেই দেখিস না। বলতে বলতে খাটের মধ্যে গিয়ে বসে, বসে আস্তে আস্তে হাতটা নিয়ে গিয়ে ঘোমটাটা ওঠায়। যখন ওটায় অন্ধকার আবছা আবছা একটা সাইড হয়ে বসে রয়েছে, বুঝতে পারছে না। তখন বলছে কি রে, বল না তোর নাম কি? আচ্ছা তোর কাছে যে আমি রাতে এসছি, তার মানে তোর কাছে এরকম আমাদের গ্রামের অনেকেই আসে না রে পরপুরুষ? তোর কাছে এসছি, তুই তো আমাকে একবারও চিৎকার করলি না, কিছু তো বললি না বেরিয়ে যেতে। তখন সেই যে মহিলা যে মাথায় ঘোমটা দিয়ে বসেছিল, তার ঘোমটা অর্ধেক তুলেছে, সেই মহিলা খিলখিল খিলখিল করে হাসে, হেসে মুখটা ঘুরিয়ে নেয়। তো তখন মোড়ল ভাবছে এম তো পটে গেছে, মানে এরকমই। তখন মোড়ল কি করে, ওকে জাপটে ধরে মোড়ল শোয়াতে যায়। যখন শোয়াতে যায় সাথে সাথে উল্টে মোড়লের পুরো বুকের উপর বসে যায়, বসে গলা টিপছে। যখন গলা টিপছে তখন দেখছে ওটা একটা কঙ্কাল, ওটা মানুষ না, কোনো মেয়ে বউ কেউই না, একটা কঙ্কাল। বিকট একটা আর্তনাদ, চিৎকার, আর লাল একটা জিভ, যেটা কঙ্কাল কিন্তু তার ভিতর দিয়ে লাল বড় একটা জিভ।
এইটা যখন হয়, এইবার মোড়ল যে বেঁচে গেছে, মোড়লের ভাগ্যের জোর ছিল। কারণ মোড়ল যে চরিত্র গ্রামের লোক সবাই জানে। এবার গ্রামের লোক কি হয়েছে, ওই মোড়ল যে টনিকে আগের দিন ধুমকি দিয়েছে যে দেখ না গেলে তোর জমিতে অনেক ধান হয়েছে, ধানের হাত থেকে ভাগ দেবো না, এই দেবো না। এবার গ্রামের লোক কি করেছে, মোড়ল তো মাঝে মাঝে ওরকম করে, লোক লাগিয়ে কাটিয়ে নেবে ধান, পুড়িয়ে দেবে, এইসব করে, কেউ তো কিছু বলার নেই। এবার গ্রামের লোক কি, যাতে কারোর জমি থেকে চাষ না নষ্ট করতে পারে, তুলতে পারে, কাটাতে পারে লোক দিয়ে, তার জন্য ওই মোড়লের উপরে গ্রামের লোক যারা এসেছিল, রামু, তারপর খুদি, ওরাই নজরটা রেখেছিল। যখন ঢোকে ওরা কিন্তু পেছনে পেছনে আসে, মোড়লের পেছনে পেছনে। যখন মোড়ল চিৎকার করছে বাঁচাও, আমাকে বাঁচাও, যখন চিৎকার করছে, তখন ওরা সবাই দরজা মরজা ভেঙে ঢোকে, পুরোনো কালের দরজা তো, ভেঙে ঢোকে। তখন মোড়ল মানে একদিকে পুরো উল্টে গেছে, মানে ঘেঁটিটা মোটকে দিতেও মোটকাতে পারিনি। তখন মোড়লকে কোনো রকমে তুলে নিয়ে গ্রামে আসে, মোড়লকে জল টল দেয়, সবাই জিজ্ঞেস করে, মোড়ল তখন বলে যে আমার সাথে এইরকম হয়েছে, আমি খুব বড় ভুল করেছি। তখন সবাই মোড়লকে বলে যে আপনি এত বড় ভুল, এত চরিত্র নিচু কাজ করলেন কি করে। তারপর যেটা জানা যায় যে ওই বাড়িতে যে মোড়ল গেছিল ওই বাড়িতে, সেটা হচ্ছে ওই বাড়ির যে মুসলিম লোকটি ছিল, দুটো বিয়ে যার ছিল, দুটো বউকে কুপিয়ে তো মেরে ফেলেছিল, ওইটা ছিল বড় বউ। বড় বউটা মানে দেখো, কেউ মার্ডার হয়ে গেল বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা মরে গেল, যাই হোক, সবাই কিন্তু আত্মা হয় না, সবাই আত্মা হয় না। যার খুব আশা আকাঙ্ক্ষা, যার খুব মনের ইচ্ছা, ধরো কোনো একটা ইচ্ছে সে করতে পারিনি, সেরকমই কিন্তু মানুষের মৃত্যুর পর আত্মা থাকে। মরে গেলে সব আত্মা হয়ে যায় না, তাহলে পরে আমরা মানুষই থাকতাম না, সব আত্মাই বাস করতো, তাই না? সবাই আত্মা হয় না। অনেক আশা স্বপ্ন আকাঙ্ক্ষা, অনেক মনে কষ্ট বা কিছু হয়তো আগত দিন সে করবে, সেটা ফিলফিল করতে পারিনি, সেটা অবাঞ্ছিত রয়ে গেছে, তখনই কিন্তু আত্মার রূপে সে ব্রহ্মাণ্ডে আসে, ঘুরে বেড়ায়, কখনো তার পরিবারের প্রিয়জনদের জন্য, কখনো সন্তানের জন্য, কখনো নিজের মনের ইচ্ছে পূরণ করার জন্য। আচ্ছা, এবার চলো আমরা সোজা তোমাদের কমেন্টের নামে যাব। কারা কারা কালকে কমেন্ট করেছো, চলো। অনেক কমেন্ট আছে, অনেক কমেন্ট, চলো একে একে কমেন্ট তো পড়বো না, নাম পড়বো, কমেন্ট পড়লে আজকে ঘটনা শেষ হবে না, অনেক লম্বা হয়ে যাবে। আচ্ছা, পার্থ দাস প্রথম কমেন্ট করে, তারপরে স্বপন রাউত, রমা কর্মকার দিদি ভাই, বং হিন্দু হেসেল, কিউট দিশা ব্লগস, তাপসী, সুদীপ্ত ব্যানার্জি, সন্ধ্যা মণ্ডল, রীতা ঘোষ, জবা দেবী, শম্পা মিনি কিচেন, তারপর কমেন্ট করেছে জলি নন্দী, দিদিভাই বলেছো তোমাকে আমি ছুঁয়ে দেখতে চাই সোনা মা, তাতে যদি আমার শরীরের কষ্ট চলে যায়, কবে তোমার দেখা পাবো। আমি যথারীতি তা দিদিভাইকে প্রশ্নের উত্তরটাও দিয়েছি যে অবশ্যই আমি তোমার সাথে দেখা করব, অবশ্যই। দেখো একটা কথা বলি, আজকে তোমরা যারা যারা আমার সাথে দেখা করতে চাইছো তাদের সবাইকে একটা সঠিক দিন করতে হবে, কারণ সবার সাথে এক একদিন করে দেখা করা যাবে না, ঠিক আছে? তোমরা নিজেরাই ঠিক করো, কমেন্ট সেকশনে সবাই সবার সাথে কথা বলে নিজেরা ঠিক করো, সবাই একটা দিন আমি দেখা করব তোমাদের সাথে। কারণ সবাই, আজকেও এক বোন বলছে দিদি ভাই আমি আমার ভাইকে নিয়ে যাব, একটু দেখা করো। দেখো আমার তো এরকম করে দেখা করার সময় হয় না, জানোই আমি কতটা ব্যস্ত থাকি। তো তোমরা নিজেরা নিজেরা এইখানেই কথা বলে নাও, একটা দিন নির্ধারিত করো, আমি অবশ্যই তোমাদের সাথে দেখা করব। আমারও তো ইচ্ছা করে তোমাদের সাথে দেখা করতে। তারপরে আপনজন কমেন্ট করেছো, তারপর রীতা ঘোষ, আচ্ছা, তারপরে আমাদের কমেন্ট করেছো মণিদীপা ব্যানার্জি, সন্তুর দুনিয়া, তারপরে শ্রীঙ্খা বণিক, রীতা ঘোষ, তারপর কমেন্ট করেছো সুপর্ণা দাস, তারপরে পাপ্পু দে ভাই, শুভঙ্কর ঘোড়ই, লিপিকা বেরা দিদি ভাই, আচ্ছা, তারপরে কমেন্ট করেছো অনুপম বিশ্বাস, সুমন কান্তি মান্না, টিনা ঘোষ, পার্থ দাস, সুপর্ণা দি, তারপর আমাদের পিয়ালি ভারদ্বাজ, তারপরে অনামিকা মুখার্জি, আচ্ছা,
হ্যাঁ, জল এখন বাড়ি থেকে তো জল কোনো রকমে বার করা হয়েছে, মানে পাম্প টাম বসিয়ে, বাট বাইরে জল এখনো আছে। এত বৃষ্টি, 2.5 দিনের বৃষ্টির জল কি যায়? তারপরে তারপরে কাকুলি সেন। তারপরে আমাদের পিয়ালি ভারদ্বাজ আবার কমেন্ট করেছে, বর্ষা সরকার, সামিমা সামরোজ, তারপর রূপা দে, তারপরে কমেন্ট করেছো জলি হাজরা দিদিভাই, প্রশান্ত পরমাণিক, তারপরে শিখা দাস, বাংলাদেশ থেকে শুনছি দিদিভাই, অনেক অনেক ভালোবাসা নিও। বাংলাদেশে আমার অনেক ভাই, অনেক আপু আছে। আচ্ছা, তারপর কমেন্ট করেছো আমাদের আহ ডলি দেবনাথ, আচ্ছা ডালি দেবনাথ বলেছো, আহ আমি ডালি সোনামা, তোমাকে সোনামা ডাকি, কারণ তোমার মধ্যেই বড় মা আছেন। জয় বড় মায়ের জয়। সবই তোমাদের ভালোবাসা, জানো তো, আর সবই আমার বড় মায়ের আশীর্বাদ। আজকে শুধু বড় মায়ের জন্য আর তোমাদের ভালোবাসা স্নেহর জন্য তোমরা আমাকে বড় মা, ছোট মা, তোমরা আমাকে মা বলে ডাকো। এর থেকে আর কি আমার চাই? তোমরা তোমার সন্তানের মতো। মানে আমি, অনেকেই বলো যে তুমি আমাদের থেকে অনেক বয়সে ছোট, কিন্তু তোমাকে আমরা মা বলেই ডাকবো, কারণ তোমার মধ্যে মাতৃত্ব পাই। তোমাকে মা বললে বুকের ভিতরটা শান্তি হয়। এই আদান, এটা সবই বড় মায়ের ইচ্ছা। তারপরে সুপর্ণা, তারপরে কমেন্ট করেছো, একটু দেখে নি। সুপ্রভা নায়েক, আপনার গল্পটা খুব ভালো লাগলো, একবার আপনার সাথে কথা বলতে চাই দিদি ভাই। আমি বলেছি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করা আছে, হোয়াটসঅ্যাপ করো, কথা হবে। টুকু সাবারবাল, পারমিতা দাস, পিন্টু ঘোষ, কিষাণু মান্না, রিঙ্কু নিয়োগী, রেশমি ব্যানার্জি, জয়শ্রী ঘোষ, তারপর পিয়ালি ভারদ্বাজ, তারপর আমাদের ভাস্কর অধিকারী ভাই, আব্দুল হক ভাই, তারপরে কমেন্ট করেছো আমাদের বনশ্রী দে, টুকু সাবারওয়াল, প্রতাপ দাস, প্রদীপ দাস, তারপরে তপতি দত্ত, আচ্ছা, তারপরে শ্রাবণী হাজরা, তারপরে কমেন্ট করেছো নীলু সিং, তারপরে চন্দনা গোপে, তারপরে চন্দ্রানী মাহাতো, সন্ধ্যা মন্ডল দিদিভাই, তারপরে অনেক অনেক কমেন্ট, সাধন জানা, আচ্ছা, অরূপ ভট্টাচার্য, তারপরে স্মৃতি বড়ুয়া, আচ্ছা, ববিতা, জাসমিন কালাম, আচ্ছা, চলো সবারই, বিদিশা সরকার, আমি খুঁজে খুঁজে নামগুলো বলছি কারণ একজন অনেকবার কমেন্ট করেছো তো। সুমনা ভট্টাচার্য, তারপরে মিম, আচ্ছা, তারপর গঙ্গা বৈরাগী, স্বর্ণালী ব্যানার্জি, আচ্ছা, তারপরে আমাদের কমেন্ট করেছো শেষ, স্বর্ণালী শেষ কমেন্ট করেছো। তো কমেন্ট পড়তে পড়তে ঘটনাটা অনেকটা বড় হয়ে গেল। যাই হোক, বড় মায়ের কাছে গেছিলাম তোমাদের সবার জন্য, একদম চিন্তা করতে হবে না তোমাদের, আমি সবার জন্য মায়ের কাছে বলে মাকে পুজো দিয়ে এসছি। আর ভিডিও পাবে, এখনের মতো আসছি, অনেকটা রাত হয়ে গেছে না, তো চলো এডিটিংও করতে হবে, একটু রাত হলে তোমরা কিন্তু মার্জনা করে দিও। চল, লাভ ইউ টু, সবাই খুব ভালো থেকো, এখনের মতো টাটা, গুড নাইট।